ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের জন্য বলছি যে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে, তাদের ম্যাথামেটিক্সের সিলেবাসটা আমি প্রত্যেকটা ভিডিও ধরে ধরে পুরোটা কমপ্লিট করব। তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিওগুলো ফলো করতে পারবে এবং তোমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায় মোটামুটি একটা ক্লিয়ার কনসেপশন পাবে, তাতে তোমাদের পরীক্ষায় অনেক সুবিধা হবে। কেমন? তো এর আগে আমি 4টে ভিডিওয়ে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখিয়েছি অধ্যায়টা। আজকে দেখো শুরু করছি সরল সুদ কষা। দেখো, সরল আমরা সাধারণত সুদ বলতে তোমাদের সিলেবাসের যে সুদ জিনিসটা বলা হচ্ছে সেটা ইকোনমিক্সের সুদ একটা ব্যাপক অর্থে ব্যবহার হয়, সেটা ঠিক না। তোমাদের সুদ বলতে বলা হয় যে ব্যাংক থেকে যদি আমরা টাকা ধার নিই তাহলে ব্যাংকে সেই টাকাটা ফেরত দেওয়ার সময় ব্যাংকে কিছু উদ্বৃত্ত টাকা দিতে হয়। অর্থাৎ আমি যদি 5,000 টাকা ধার নিই, 5 মাস পরে যদি আমি টাকাটা ফেরত দিতে যাই ব্যাংকে, ব্যাংক আমার কাছ থেকে কিছু এক্সট্রা ক্লেম করবে, দাবি করবে। সেই এক্সট্রা ক্লেম ধরো আমাকে 5,200 টাকা ফেরত দিতে হবে, তাহলে এই 200 টাকাকে বলা হয় সুদ। তো সুদ দু রকম হয়, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদটা হয় শুধুমাত্র যদি আসল মূলধনের উপর সুদ হয় তাহলে সেটাকে বলে সরল সুদ। আসল বা মূলধনের উপর সুদটাকে বলা হয় সরল সুদ। অর্থাৎ আমি যদি 2,000 টাকা ধার নিই তাহলে 1 বছর বাদে আমি একটা সুদ দেবো এক্সট্রা, হয়তো ধরো 400 টাকা দেবো, এই 2,000 টাকা দেবো, এটা হচ্ছে এক্সট্রা দিতে হবে, এটা হচ্ছে ইন্টারেস্ট। দ্বিতীয় বছরে গিয়েও কিন্তু এই 2,000 টাকার ওপর আবার 400 টাকা দিতে হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের বৈশিষ্ট্যটা হচ্ছে 2,000 টাকা ধার নিয়েছি, 1 বছর পরে ধরো 400 টাকা, অর্থাৎ 2,400 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। আমি ধরো এটা পেমেন্ট করলাম, পরের বছর পেমেন্ট করবো, তাহলে পরের বছর এই 2,400 টাকার ওপর ইন্টারেস্ট হিসেবে হবে, 2,000 টাকার ওপর। কিন্তু সরল সুদের ক্ষেত্রে 2,000 টাকার ওপরই হিসাব হবে, সেটা আমি এই বছর দিই বা না দিই। তাহলে 2,400, পরের বারে আবার যোগ হবে 400 টাকায় সুদ, অর্থাৎ পরের মাসে আমি পরের বছর যদি আমি দিতে যাই তাহলে 2,800 টাকা। কেমন? যাই হোক, তাহলে সরল সুদ কষা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হলো যে কেবলমাত্র আসল বা মূলধনের ওপর যদি সুদ হিসাব হয় তাহলে তাকে আমরা বলবো সরল সুদ। তো সেই সরল সুদে যে কি ধরনের অঙ্ক তোমাদের আছে, সরল সুদে কতগুলো রাশি আছে, এই রাশিগুলো তোমরা জেনে রাখো। আমি এখানে রাশিগুলো লিখে রাখছি। ধরো মূলধন মানে যে টাকাটা আমরা ধার নেব, এটাকে আমরা পি দিয়ে চিহ্নিত করি। সুদ এটাকে আমরা ইন্টারেস্ট বা আই দিয়ে চিহ্নিত করব। বছর মানে কত বছরের জন্য আমি টাকাটা ধার নিয়েছি, এটাকে আমরা টি দিয়ে চিহ্নিত করব। এবং সুদের হার, সুদের হার এটাকে আমরা 8% দিয়ে চিহ্নিত, এটাকে আমরা 8%। আরেকটা আছে, সেটা পরের ভিডিও দেখাবো, সেটা হচ্ছে সববৃদ্ধি মূল্য বা সুদ এবং আসল। এখন দেখো এই পিটিআইআর, এই 4টে জিনিসকে নিয়ে আমাদের সরল সুদের কারবার। ইন্টারেস্ট অর্থাৎ সুদ আমার কত হবে, এর ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা কিভাবে আসে আমি দেখিয়ে দিই। ধরো 8% সুদের হারে পি টাকা ধার নিয়েছি, টি বছর পরে আমি টাকাটা শোধ করবো, তাহলে সুদ কত হবে না 100। সুদের হার সবসময় 100 টাকার উপর হিসাব হবে এবং সময়টা সবসময় 1 বছর। তাহলে 100 টাকার 1 বছরের সুদ আর 1 টাকার 1 বছরের সুদ R/100। পি টাকার 1 বছরের সুদ R/100 ইন্টু পি। পি টাকার টি বছরের সুদ R ইন্টু পি ইন্টু টি বাই 100, অর্থাৎ পি আর টি বাই 100। এটা হচ্ছে সুদের টোটাল সুদের ফর্মুলা। তো এটা আমি আলাদা করে লিখে দিচ্ছি, এটা শুধু কিভাবে এলো আমি তোমাদের দেখাবো। তাহলে আমার প্রধান ফর্মুলা সরল সুদ কষায় আই অর্থাৎ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পিটিআর
বাই 100, এটা হচ্ছে আই বা ইন্টারেস্ট। এই ফর্মুলাকে কেন্দ্র করে আমাদের সুদ বার করা, সময় বার করা, পার্সেন্টেজ বার করা, যা কিছু আমরা করি। এখানে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, অঙ্কটা কঠিন লাগবে না। দেখো এখানে 4টে অজানা রাশি আছে। ইন্টারেস্ট বা আই, মূলধন বা পি, সময় হচ্ছে টি, আর হচ্ছে সুদের হার পি আই টি আর। তোমাদের দেখবে অঙ্কে 3টে রাশি বলে দেওয়া থাকে, তাহলে বাকিটা বাকি। ধরো বলে দিল মূলধন পি, এটা বলে দিল, ধরো টিটা বলে দিল বছর, আইটা বলে দিল সুদের পরিমাণ, তোমাকে বার করতে হবে সুদের হার অর্থাৎ আটটা। তাহলে এগুলো বসিয়ে দিয়ে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন জানো, সমাধানের বজ্রগুণ যেটাকে বলে আগের মানটা বার করে। এটা হলো একবার সোজা পদ্ধতি, সুদ বার করা, মূলধন বার করা, সুদের হার বার করা, বছর বার করার ক্ষেত্রে। দেখো আমি একটা তাহলে এইটা আমার মেন ফর্মুলা, এটা তোমরা মাথায় রেখে দিও যে ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। আর এই চিহ্নগুলো কিসের জন্য? মূলধনের ক্ষেত্রে পি, সুদের ক্ষেত্রে আই, বছরের ক্ষেত্রে টি এবং সুদের হারের ক্ষেত্রে আর পাস। কেমন? এবার দেখো যে একটা অঙ্ক করি তোমরা ব্যাপারটা রপ্ত হয়ে যাবে। দেখো এইখানে তাহলে আমি মেন সূত্রটা লিখে রাখছি, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, যেখানে পি হচ্ছে মূলধন, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার এবং আই হচ্ছে সুদ। এটা আমার লেখা। এবার দেখো বলছে 2007 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? অর্থাৎ এই আইটা বার করতে হবে। কি কি বলে দেওয়া আছে দেখো, প্রথম কথা হচ্ছে পি বলে দেওয়া আছে 2000 টাকা মূলধন, অর্থাৎ এইটা বলে দেওয়া আছে। সুদের হার বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে। টি অর্থাৎ সময় বলে দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে আমার 3টে বলে দেওয়া আছে, সুদ বার করতে হবে। আচ্ছা এইখানে দেখো তাহলে আই সুদ বার করবো আমি, আই পি হচ্ছে বলে দেওয়া আছে কত না 2000 টাকা, তাহলে আই 2000 ইন্টু আর সুদের হার বলে দেওয়া হয়েছে 6। টি টি হচ্ছে সময়, এখানে সময়টা দেখো বলছে 1 জানুয়ারি থেকে 27 মে। আমি সমস্ত সময়কে বছরে নিয়ে যাব। 1 জানুয়ারি থেকে 27 মে কত দিন, তাহলে আমাকে হিসাব করতে হবে। জানুয়ারি মাস 1 থেকে আমি যদি পুরো 31 দিন নিয়ে নিই, ফেব্রুয়ারি মাস এখানে লিখবে আর নয় যেহেতু 2007 সাল, অত এটা 28। মার্চ মাস কত হবে 31, এপ্রিল 30, 27 মে। আমি যদি 27 তারিখ অবধি নিয়ে নিই, এখানে একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, এই দিনগুলো নেওয়ার সময় যদি আমি প্রথম থেকে শেষ অবধি যে দিনটা আছে সব কটা নিতে পারবো না। যেখান থেকে শুরু হবে হয় সেই দিনটা আমি নেবো, তাহলে শেষের দিনটা বাদ দিতে হবে, আর না শেষের দিনটা নেবো, প্রথম দিনটা বাদ দিতে হবে। কিংবা তোমরা একটা চালাকি করতে পারো, এই দিনটাও নিয়ে নেবে, প্রথম দিনটা শেষের দিনটা নিয়ে লাস্ট অবধি এক বাদ দিয়ে দেবে। চলো দেখো আমি জানুয়ারি মাসের পুরো 1 তারিখ থেকেই নিয়েছি, তার মানে 31 দিন নিয়ে নিয়েছি। ফেব্রুয়ারি মাস যেহেতু লিপ ইয়ার 9টা, তাহলে 28 দিন নিয়েছি। মার্চ মাসে 30 দিন, এপ্রিল মাস 30 দিন, এখানে মে মাস 27 তারিখ, কিন্তু এখানে 27 তারিখ অবধি নেবো না, যেহেতু আমি এখানে 31 দিন নিয়ে নিয়েছি, তাহলে এটা আমি 26 তারিখ অবধি নেব। অর্থাৎ শুরু অথবা শেষ যে কোনো 1 তারিখ আমি নেব। তাহলে 146 ডে, 146 এর সমস্ত সময়টাকে বছরে নিয়ে যাবে, তাহলে 146 ডে অর্থাৎ 365, অর্থাৎ 2 এর 5 বছর, তাহলে 2000 ইন্টু টি হয়ে গেল 2 এর 5 বছর, ইন্টু আর বলে দিয়েছে কত 6%, তাহলে 6 বাই 100। এই হলো সুদের আমার হিসাব হয়ে গেল। টি বলে দিয়েছে আর বলে দিয়েছে 100, তাহলে সুদের হিসাব একবারে সোজা।
4 48 টাকা। তাহলে এই অঙ্কটার উত্তর হলো সুদ কত হবে 48 টাকা। অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে। দেখো, একটা টাকা সেটা 6 বছর ধরে সুদে খাটার পর টাকাটা ডবল হয়ে যায়। তার মানে কি, আমি যদি 100 টাকা রাখি আমি ডবল পাবো, মানে 200 টাকা। তাহলে এই 100 টাকাটা কোথা থেকে হবে? এক্সট্রা 100 টাকাটা, এটা হলো সুদ। অর্থাৎ যে টাকাটা অতিরিক্ত পাচ্ছি সেটা সুদ। তাহলে আমার যদি টাকাটা পি হয়, আমি ডবল পাবো, মানে সুদটাও কত হবে, ইন্টারেস্টটাও পি হয়ে যাবে, অর্থাৎ সুদ পাবো। এটা ক্লিয়ার? অর্থাৎ তাহলে ইন্টারেস্টের জায়গায় আমি পি বসিয়ে দেবো, বসিয়ে পি টাকা যদি আমি খাটাই পি টি আর বাই 100, তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে, কারণ এটা ইনটু 6, কোন টাকাটা পি কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ এই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে এইটা। তাহলে পি দিয়ে ভাগ দিয়ে দাও, কত বছরে আমার টি জানতে চেয়েছি, কিন্তু এখানে পি অজানা, কিন্তু পি এখানে অজানা হলো যেহেতু টাকাটা ডবল হচ্ছে, এ পাশে পি চলে যাবে, এ পাশে তাহলে শুধু 100 হয়ে যাবে। পর্যগ্রহণ করলে এটা চলে গেলে 1, এখন 100, তাহলে 100 ইন্টু 6, তাহলে 60 ইজ ইকুয়াল টু 100, और P इज इक्वल टू 100/6, 50/3, তাহলে 16 পূর্ণ 2/3 ইয়ার বছর। অর্থাৎ এটা ক্লিয়ার? এটা অ্যান্সার। ক্লিয়ার? শুধু খেয়াল রাখতে হবে এই টাকাটা তোমার ডবল হয়ে যাচ্ছে। ডবল মানে যেটা এক্সট্রা তুমি পাচ্ছ তাহলে সেটা সুদ। তাহলে এইটা সুদ 6% সুদের হারে টাকাটা পি কত বছর আমি জানি না, এটা বার করতে হবে। তাহলে এই ফর্মুলা বসিয়ে দিলাম, বসিয়ে এগুলো পেয়ে গেলাম, পেলে বছর ঠিক হয়ে গেল 16 বছর। পরের অঙ্কে চল। বলছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ, একই সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ। তো কোন একটা মূলধন ধরি মূলধনটা কি, এটা বলছে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ হওয়া মানে আরেকটা পি আসবে, অর্থাৎ 2p। তাহলে 2p যেহেতু আমি টাকাটা এক্সট্রা পাচ্ছি তাহলে সেটাই সুদ, অর্থাৎ পি হলো সুদ, ইজ ইকুয়াল টু মূলধন পি 20 বছর 20 এবং আর কোনো সুদের হার করে দেয় না। বলছে একটা নির্দিষ্ট সুদের হারে 20 বছরে কোনো মূলধন দ্বিগুণ। আগে এই কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা ভালো করে খেয়াল করো। একটা মূলধন পি ছিল, সেই মূলধনটা ডবল হয়ে যাবে, মানে 2p হবে। খেয়াল করো, 100 টাকা ছিল, তোমার 200 টাকা হয়ে গেল। তাহলে এই যে অতিরিক্ত 100 টাকা, এটা তোমাকে কি দেওয়া হবে? তোমার তো ছিল না, তোমার তো 100 টাকা ছিল। তাহলে এই 100 টাকাটা তোমাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে, ওটা সুদ দেওয়া হয়েছে। তাহলে আয়ের জায়গায় আমি পি বসিয়ে দেবো, তাহলে পিটা ডবল হয়ে গেল। তাহলে সুদ হচ্ছে, ফর্মুলা হচ্ছে মূলধন ইন্টু সময়, অর্থাৎ পিটি ইন্টু আর বাই 100, এইটা। এবার বলছে একই সুদের হারে, অর্থাৎ আটটা একই হয়ে গেল, ওই মূলধন কত বছরে 3 গুণ হবে, অর্থাৎ ওই মূলধন পিটা কত বছরে 3 গুণ হবে। তার মানে 3 গুণ মানে মূলধনটা যদি পি হয় 100 টাকা হয়, তা 3 গুণ মানে 300 টাকা। তার মানে সুদটা হলো 2, অর্থাৎ পি এর দ্বিগুণ হচ্ছে আমি সুদ পেয়েছি। তাহলে মোট মূলধনটা আমি পাবো 3। ক্লিয়ার? আমি ফেরতের সময় 3p টাকা পাবো। তাহলে পি টাকা হলো মূলধন, 2p হলো ইন্টারেস্ট। তাহলে এইটা থেকে বলছে যে এটা কত বছরে হবে। দেখো এখানে অঙ্কটা একটা মজার সমাধান আছে, অঙ্কটা করার কোনো দরকার হবে না। উপরের ইকুয়েশনটাকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, এই ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি ইকুয়েশনটা 2 দিয়ে গুণ করলে কি হবে, উপরের ইকুয়েশনটা ইনটু 2 করলে কি হবে, 2p ইজ ইকুয়াল টু p ইনটু 40 ইনটু r ইজ ইকুয়াল টু 100। 2p দ্বিগুণ হবে 2 ইন্টু 40 ইন্টু আর। দেখো তাহলে একটা 20 বছর ছিল,
এখনই একটা এটার সঙ্গে এটা সমান হয়ে গেছে, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান করতে হলে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে নিয়ে যেতে হলে একটা 20 ছিল, দেখো 24 হয়েছে, 2 দিয়ে গুণ করবে। তাহলে আমার উত্তরটা হলো যে একই সূত্রে ওই মূলধন 40 বছরে 3 গুণ হবে। দ্যাট ইজ অ্যান্সার, অর্থাৎ এই 40টাই অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কতগুলো অঙ্ক দেখাচ্ছি, দেখো দেখো এই অঙ্কটা খেয়াল করো। বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমরবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে গেছে। অমরবাবুর মূলধন কত? অর্থাৎ অমরবাবু ধরো এক ব্যাংকে টাকা রেখেছে, তো ব্যাংকে অমরবাবু সুদ পাচ্ছিল 4 টাকা বছরে, কিন্তু সেটা কমে এখন 3.34% হয়ে গেছে। তাতে তার সুদটা তো কমে যাবে, সেই সুদটা কমে যাবে 60 টাকা। তার মানে তার মূলধনটা কত? তার যে মূলধনটা আছে সুদটা কত পার্সেন্ট কমেছে না 4 মাইনাস 3.34% বা 1/4% কমেছে সুদটা। আর সুদটা 1/4% কমার জন্য তার বার্ষিক আয় 60 টাকা কমে গেছে। তার মানে তার মূলধনের 1 বছরের সুদ কমে গেছে 1/4%। তাহলে তার মূলধনের 1 বছরে 1/4%, 1 বছরে 1/4% যদি সুদ কমে যায়, 1/4% সুদ কমে গেলে মোট সুদ কমে যাবে। বলছে এইটা আমি ধরুন 1/4% সুদ পেতো এক্সট্রা, তাহলে পি টাকার 1 বছরে 1/4% সুদে কত টাকা সুদ হতো তার এক্সট্রা, সেইটাই কমে গেছে। তাহলে এটা সুদ হতো বা আই, ফরম্যাটটা এইদিকে ঢুকিয়ে দিয়েছি আই, এই আইটা সমান বলে দিয়েছে 60। তাহলে পি ইজ ইকুয়াল টু 6000 into 4, অর্থাৎ 24,000 টাকা হয়েছে। এটা হচ্ছে পি বা অমরবাবুর মূল টাকা। তাহলে অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। পরের ভিডিওয়ে এই আরেকটা ফর্মুলা দেখাবো, সেটাকে সবৃদ্ধি মূলত মূলধন প্লাস আসল, এবং সেখানে আরো কিছু অঙ্ক দেখাবো, এবং এই অঙ্ক আরো কয়েকটা অঙ্ক দেখি এই চ্যাপ্টারটা পরের ভিডিওতে শেষ করবো। কেমন? কারণ এই চ্যাপ্টার নিয়ে এত মাথা ঘামাবার কিছু নেই, সাধারণ অঙ্ক পড়বে, একবার সোজা অঙ্ক এই ফর্মুলার উপর মূলত পড়ে। তাছাড়া আরেকটা ফর্মুলা আছে সবৃদ্ধিমূল ফর্মুলা, সেটা দেখিয়ে দিলে তার উপর কখনো কখনো পড়ে, সেটা 2-4টা অঙ্ক দেখিয়ে দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। কেমন? তাহলে আজ এই পর্যন্ত থাক। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কাছে ভিডিওগুলো দিন পৌঁছে যাবে এবং তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে পারবে। কেমন? ভালো থেকো সব।